দেখ, পথে বসার বন্ধ ব্যবস্থা করতেছি। তোর মাইয়া তো 2 কুল ভাসাইয়া দিয়ে গেল, বাকি তোর পোলা আছে না, হেরে দায়িত্ব তোর। পড়াশোনা করাইয়া কোন ডাক্তারে উকিল বানাস দেখ মুনি। আমি কতবার কইছি এসব পড়ালেখা গরিবের জন্য না। স্বামীর মুখের উপর কিছু বলতে পারলেন না নেরু বেগম। চোখ বেয়ে কেবল জল গড়িয়ে পড়ছে তার। মেয়েকে আজকে খুব বড় মুখ করে বলেছে তার বাপ ঢাকায় যাবে তাকে দেখতে। লোকটার রাগ দেখে মনে হচ্ছে ইহ জনমে আর মেয়ের মুখ দর্শন করবেন না তিনি। প্রিহুলার সঙ্গে কথা হয়েছে এইটুকু বলতেই যে বড্ড ভয় করছে এখন। রাগে গজগজ করতে করতে ঘর থেকে বেরিয়ে গেলেন আরিফ হক। দরজায় টোকা পড়তেই ভাবনার জগতের অবসান ঘটল প্রিহুলার। চোখ মুছে নিয়ে উঠে বসল সে। দরজার ওপাশ থেকে তুলি খাওয়ার জন্যে তাড়া দিচ্ছে। উঠে এসে দ্বার খুলে দিয়ে তুলির হাতে মোবাইল ধরিয়ে দিল প্রিহুলা। কিছুক্ষণের মধ্যে আসবে জানালো। অগত্যা চলে গেল তুলি। পর মুহূর্তে এলোমেলো পা ফেলে ওয়াশরুমে চলে আসলো প্রিহুলা। শাওয়ার ছেড়ে বসে রইল নিথর, সম্মুখে নিবিষ্ট দৃষ্টি। জীবন তাকে কোথায় দাঁড় করালো আজ। নিজেকে তীরহারা সায়নের পথিক মনে হচ্ছে, যার কোনো কুল নেই। স্রোত যেদিকে ভাসিয়ে নিয়ে যাবে সেই দিকেই যেতে হবে। ভেতরের চাপা কষ্টগুলো আবারও জল হয়ে চোখ উগরে বেরিয়ে আসলো। জীবনের এইটুকু পথে এসে হাল ছাড়তে ইচ্ছে করছে না প্রিহুলার। অসত্য সংসর্গ একটুখানি মিথ্যে অভিনয় করে তো আর কারো জীবন ধ্বংস করছে না সে, বরং সমস্ত কিছুর সমাপ্তি ঘটিয়ে চলে গেল প্রিহুলার জীবন সংসার নিশ্চিত। সপ্তক হয়েই না হয় দেখা যাক শেষ অবধি পরিণতি কি হয়। আজকে হিয়নের কাছে বিচ্ছেদের কথাটুকু শুনে এক মুহূর্তের জন্যে মনে হয়েছে অন্তঃকরণ বিদীর্ণ হয়ে গেছে প্রিহুলার। এই অনুভূতিটুকুর কারণ হদিশ করতে পারেনি। বেশ লম্বা শাওয়ার নিয়ে বের হয়েছে হিয়ন। মস্তিষ্কে ঠেসে আছে নানান চিন্তায়। মেয়েটাকে বোঝাতে গিয়েও কিছু সময়ের জন্য থমকে গিয়েছিল। তখন ওই বাচ্চার সুলভ আচরণ নিমেষেই সবকিছু ভুলিয়ে দেয় বারংবার। আজকে এক প্রকার বোকার মতোই কাজ করছে হিয়ন। একটা অবোধ মেয়েকে কতটুকুই আর বোঝাতে সক্ষম হবে সে। দীর্ঘশ্বাস ফেলে ব্যালকনিতে চলে আসলো। চশমা ছাড়া দূরের সবকিছু কেমন ঝাপসা লাগছে। বেশ ঝোড়ো হাওয়া ছেড়েছে বাহিরে, নীরদ ঢেকে দিচ্ছে শশধর। আবহাওয়াকে আজকাল বোঝা দেয়, মানুষের মতোই ক্ষণে ক্ষণে রূপ পাল্টাই যেন। মনে হচ্ছে অসময়ের দৃষ্টি দেখা মিলবে আজ, কোন নক্ষত্রের রেখা নেই। আচমকা পেছন থেকে মৃদু ধাক্কার অনুভূত হতেই ভাবনার জাল ছিন্ন হলো হিয়নের। ততক্ষণে পেলব দুখানা হাত তাকে আষ্টে পৃষ্ঠে নিয়েই আছে। কপালে সূক্ষ্ম রাগের ভাঁজ পড়ল হিয়নের। প্রচন্ড অস্বস্তিতে জোরপূর্বক ছাড়িয়ে পেছন ফিরে তাকালো। সদ্য স্নান করা প্রিহুলা অধরে হাসি টেনে স্নিগ্ধ মুখশ্রী নিয়ে দাঁড়িয়ে আছে। পরনের সুতি কালো রঙের নিপাট সালোয়ার কামিজ, ওড়না দিয়ে বেশ আঁটোসাঁটো করেই জড়ানো কলেরব। ভ্রু কুচকে তাকিয়ে আছে হিয়ন। মেয়েটার মুখের আদল বলছে ভয়ানক রকম কান্নাকাটি করেছে সে। দুকদম এগিয়ে এসে হিয়নের কানের কাছে ফিসফিস করে বলে প্রিহুলা, জামাই, আপনারে এতগুলা ধন্যবাদ। না বলতেই কেমন ঘুরতে নিয়ে গেলেন আজকে। প্রিহুলা এতটা কাছে আসায় অপ্রস্তুত হলো হিয়ন। দুকদম পিছিয়ে গেল। মেয়েটা দেখছি হুটহাট কক্ষে চলে আসে। তার উপরে কেমন উদ্ভট আচরণ, এগুলো থেকে নিস্তার মিলবে কবে ভেবে পায় না হিয়ন। কপিত দৃষ্টি ফেলে প্রিহুলার দিকে তাকিয়ে বলে, তোমাকে না বলেছি হুটহাট আমাকে জড়িয়ে ধরবে না? পড়া নেই তোমার? দৃষ্টি মেঝেতে রাখলো প্রিহুলা। কাঁচুমাচু ভাব নিয়ে বলল, ভুল হইয়া গেছে, শাশুড়ি আপনারে ডাকতেছে খাওয়ার জন্য। কাঠিন্য ভরাট স্বরে বলল হিয়ন। গিয়ে বলো আমি খাবো না। চুপচাপ কিয়ৎক্ষণ দাঁড়িয়ে রইল প্রিহুলা। লোকটা তো বাইরে থেকেও খেয়ে আসেনি, তবে কি প্রিহুলার উপর রাগ ক্ষোভেই সে খাবে না বলছে? ঠোঁট উল্টে নিয়ে বলল প্রিহুলা, আপনি না খাইলে আমিও খাবো না। প্রিহুলার কথায় বরাবরের মতো রাগ হয় হিয়নের। এখন জবাব দিতে গেলে এই অবোধ মেয়ে মেজাজ বিগড়াবে। পাল্টা কোনো রকম উত্তর দিল না হিয়ন। প্রিহুলার হাত চেপে ধরল। মৃদু আর্তনাদ করে উঠল প্রিহুলা। করুণ দৃষ্টি ফেলে হিয়নের কাণ্ড দেখছে কেবল। রুমের বাইরে এসে প্রিহুলার হাত ছেড়ে দিল হিয়ন।
চোখ উপচে জল গড়িয়ে গাল ভেজাচ্ছে প্রিহুলার। হাত ভেজা অনুভূত হতেই দেখলো গল গল করে বের হচ্ছে তাজা রক্ত। পোড়া স্থানটা সবে টান ধরেছিল, সেখানে হিয়নের হিংস্র থাবা পড়তেই ক্ষত বেয়ে তরল রক্তের হাত মাখামাখি অবস্থা। সেদিকে কয়েক সেকেন্ড দৃষ্টি ফেলে দরজা লাগিয়ে দিল হিয়ন। আহত হাতে করুণ দৃষ্টি ফেলে প্রিহুলা ব্যথার জন্য একটুও কষ্ট হচ্ছে না, যতটা কষ্ট হচ্ছে হিয়নকে রুষ্ট করার জন্যে। বাহাতে চোখ মুছে রুমে চলে আসলো প্রিহুলা। টুনি ততক্ষণে খাওয়া শেষে ঘুমানোর বন্দোবস্ত করছে। পুরনো কাপড় নিয়ে হাতটা কোনো রকম বেঁধে নিল প্রিহুলা। পরক্ষণে হেঁটে চলে আসলো জানালার ধারে। বাইরে বর্ষণ নেমেছে। ঈষৎ ঠান্ডার মাঝে বৃষ্টির ফোঁটা কাটা তুলছে তনুময়। ঈষৎ ঠান্ডার মাঝে বৃষ্টির ছাট কাটা কাটা তুলছে তনুময়। জানালা গলিয়ে বা হাত দিয়ে বৃষ্টির জল ছুঁয়ে দিচ্ছে প্রিহুলা। টুনি বালিশে মাথা রেখে বলে, ঘুমাইবা না পিহুলা আপু? দৃষ্টি সরিয়ে টুনির দিকে তাকায় প্রিহুলা। চোখে মুখে কিঞ্চিত আনন্দ নিয়ে বলে, আমি বৃষ্টিতে ভিজতে যাই টুনি, তুই ঘুমা চুপচাপ। প্রিহুলার কথা শুনে অনেকটা চমকে উঠল। দিনের বেলা আহামরি শীতভাব না থাকলেও রাতের দিকে ভালোই শীত অনুভব হয় এখানে। এর মধ্যে প্রিহুলা ভিজতে চাইছে। চট্টর বাঁধিয়ে নিলে ফের ভাইয়ার কাছে বকা শুনতে হবে তার। টুনি কিছু বলার পূর্বেই দ্রুত বের হয়ে গেল প্রিহুলা। সকলের রাতের আহার শেষ, কেবল হিয়ান আর প্রিহুলা বাকি। তুলির উদ্দেশ্যে লাইলা খাতুন বললেন সে যেন সব খাবার টেবিলে গুছিয়ে রাখে, আর ঘুমাতে যাওয়ার পূর্বে প্রিহুলাকে ডেকে দেয় খাওয়ার জন্য। বিরক্ততে চোখ মুখ কুঁচকে আসলো তুলির। দুইজন যেহেতু বাইরে থেকে ঘুরে এসেছে, সেক্ষেত্রে তারা নিশ্চয়ই খেয়ে এসেছে, তাহলে তাদের অযথা টাকার কি প্রয়োজন। অবশিষ্ট সমস্ত খাবার ফ্রিজে তুলে রাখলো তুলি। লাইলা খাতুনের কথা গায়ে মাখলো না। সব কাজ শেষে নিজের রুমে ঘুমাতে চলে গেল সে। ছেলের রুমের দিকে এগিয়ে গেলেন লাইলা খাতুন। দরজা ভেতর থেকে লক থাকায় বার কয়েক টোকা দিলেন। খাটের একপাশে চুপচাপ বসে আছে হিয়ন। ভাবছে প্রিহুলা হয়তো দরজা ধাক্কাচ্ছে। তখন একটু বেশি রূঢ় আচরণ করে ফেলেছিল, ফলস্বরূপ মেয়েটার হাত থেকে রক্ত ঝরছিল। এতটা নির্দয় কি করে হলো হিয়ন? মেয়েটাকে একটু সেবা পর্যন্ত দিল না। বাকি কথা না হয় বাদ, সর্বপ্রথম তার পরিচয় হচ্ছে সে একজন ডাক্তার। মেয়েটাকে একটু সেবা পর্যন্ত দিল না। বাকি কথা না হয় বাদ, সর্বপ্রথম তার পরিচয় হচ্ছে সে একজন ডাক্তার। সেই সুবাদে মেয়েটার সঙ্গে এরূপ অমানবিক নিষ্ঠুর আচরণ করা উচিত হয়নি নিশ্চয়ই। মুহূর্তেই নিজের বিবেকের কাছে প্রশ্নবিদ্ধ হলো সে। মনে হচ্ছে দিনকে দিন নিজের অস্তিত্ব আপনা আপনি বিলীন হচ্ছে। দরজায় আরো 2-3টে টোকা পড়তেই উঠে দাঁড়ায় হিয়ন। খাটের পাশ টেবিল থেকে মলমটা হাতে নিয়ে দরজা খুলে দেয়। সম্মুখে মাকে দেখে বেশ অপ্রস্তুত হয়ে পড়ে। সংগোপনে হাতটা পিছনে নিয়ে মুহূর্তেই মলম লুকিয়ে ফেলে। হাসি মুখে ছেলেটা প্রশ্ন করেন লাইলা খাতুন, ঘুমিয়ে পড়েছিলি বাবা? খাওয়ার জন্য ডাকতে এসেছিলাম, বাইরে থেকে খেয়ে এসেছিস? মায়ের কথায় আর এক দফা অপ্রতিভ হলো হিয়ন। সত্যি বলতে তার একটুও খাওয়ার ইচ্ছে নেই। মন কেমন বিষিয়ে উঠেছে অজানা খারাপ লাগায়। এইটুকু মাকে কিভাবে বোঝাবে? এখন না খেলে তিনি ভাববেন হিয়ন বাহিরে থেকে প্রিহুলাকে নিয়ে ডিনার করে এসেছে। মানে আমি ফ্রেশ হওয়ার পর চোখ লেগে গিয়েছিল বোধ হয়। এখন তো অনেক রাত হয়ে গেছে, আজকে আর খাবো না মামুনি। পাল্টা আর একটা টু শব্দও করলো না লাইলা খাতুন। কয়েক সেকেন্ড ছেলের মুখপানে তাকিয়ে থেকে চলে গেলেন। মায়ের মন থেকে সন্দেহ একচুল পরিমাণেও কমেনি, বেশ বুঝতে পারছে হিয়ন। এর চেয়ে ভালো ছিল মন খারাপটুকু নিয়ে অল্প হলেও খাবার খাওয়া। অন্তত মায়ের মনে কোনো সন্দেহ হতো না তখন। পরিস্থিতি এখন নাগালের বাহিরে চলে গেছে। তপ্ত শ্বাস ফেলে তিতিনের রুমের দিকে গেল হিয়ন। রুমের মধ্যে আলো জ্বলতে দেখে ভ্রুকুঞ্চিত হয়ে আসলো। মেয়েটা এখনো ঘুমায়নি তবে? হাতের অবস্থা কি তবে বেশি লাজুক? রুমের মধ্যে আলো জ্বলতে দেখে ভ্রুকুঞ্চিত হয়ে আসলো। মেয়েটা এখনো ঘুমায়নি তবে? হাতের অবস্থা কি তবে বেশি লাজুক? 7-5 ভাবনা নিয়ে ভেতরে প্রবেশ করলো হিয়ন। বিছানায় কেবল টুনি ঘুমুচ্ছে আছে।
ওয়াশরুমের দরজাটা খোলা। মুহূর্তেই বক্ষস্থল ফাঁকা হলো হিয়নের। এত রাতে কোথায় গেল মেয়েটা? হিয়নের রুম ছাড়া তো সচরাচর কোথাও যায় না। দ্রুত এগিয়ে গিয়ে টুনিকে ঘুম থেকে জাগালো হিয়ন। ঘুমো ঘুমো টুনি আধো আধো চোখ মেলে তাকালো। অস্থির স্বরে শুধালো হিয়ন। টুনি, তোর প্রিহুলা আপু কই? জড়ানো ভাঙা আওয়াজে বলল টুনি। আপু তো সাথে ভিজতাছে, তুমি গিয়ে বকে দাও তো ভাইয়া। মুহূর্তেই রাগ ভয়ানক পর্যায়ে চলে গেল হিয়নের। দ্রুত নিচের রুমে গিয়ে ছাতা নিয়ে ছাদের দিকে গেল সে। বাইরে বেশ ভালোই বৃষ্টির বেগ, অন্ধকারে বোঝা না গেলেও আন্দাজ করা যাচ্ছে। সিঁড়িঘরের দরজা খোলা দেখতেই স্বস্তির শ্বাস ফেলল হিয়ন। আর একটু কাছে যেতেই পা দুটো থমকে গেল। সম্মুখে কোনো মেঘবতী চাতকের ন্যায় দুর্লকের পানে উন্মুখ হয়ে আছে। বৃষ্টির ছাট অবাধ্যের মতো হিয়নের চশমাকে ঘোলাটে করে দিল। তৎক্ষণাৎ সেটা খুলে হাতে নেয় হিয়ন। দারুণ ছুটে আরেকটু এগিয়ে যায়। টপ টপ বৃষ্টির বিন্দু ছুঁয়ে দিচ্ছে প্রিহুলাকে। জগৎ ভুলে আজ নিজেকে উজাড় করেছে সে মেঘের তরে। ঘোর দৃষ্টি হিয়নের। অসময়ের বৃষ্টিতে মেয়েটা ভিজছে ভেবেই প্রচন্ড ক্ষিপ্ত হয়ে গিয়েছিল সে। কোথায় গেল সেই রাগটুকু? উড়ান মেঘের দল নিমেষেই অন্তর্বিহিত করেছে বুঝি। 2 কদম হেঁটে ছাদে চলে আসে। প্রিহুলার কাপড় বাঁধা হাতের দিকে দৃষ্টি পড়তেই আলগোছে ভাবে স্কন্ধে হাত রাখল হিয়ন। মুহূর্তেই অনেক জগৎ থেকে ছিটকে পড়ল প্রিহুলা। হিয়নকে দেখে একটু নয় এবং অনেকটা অবাকই হয়েছে সে। মাথার উপর দিকটাই খেয়াল করতেই দেখল হিয়ন ছাতা ধরে দাঁড়িয়ে আছে। মুহূর্তে ভয় আতঙ্কে সর্বাঙ্গে কম্পন সৃষ্টি হলো প্রিহুলার। বৃষ্টির বাতাসটা বোধহয় একটু বেশি হিম হয়ে এসেছে, যা সহ্য ক্ষমতার বাইরে চলে যাচ্ছে এখন। কম্পিত কণ্ঠে কোনো রকম বলল প্রিহুলা। জামাই আপনি? প্রতি উত্তরে কিছু বলল না হিয়ন। নিবিষ্ট দৃষ্টি ফেলে তাকিয়ে রইল শুধু। হাত থেকে চশমাটা সেই কখন মেঝেতে পড়ে গেছে সেদিকে বিন্দুমাত্র ভ্রুক্ষেপ নেই। ভেজা কেশবতীর রূপ সমুদ্রে ডুবেছে কিছু পলকের জন্য। কিয়ৎক্ষণের জন্য খেই হারিয়েছে সে। ভয়ে ক্রমেই আড়ষ্ট হয়ে উঠছে প্রিহুলা। হিয়ন রাগ করছে না ভেবে দ্বিগুণ আশ্চর্য হচ্ছে। প্রলয়ঙ্কারী ঝড়ের পূর্বে তো প্রকৃতি কখনোই এতটা শান্ত নীরব নির্মল থাকে না। তবে এ কোন নব্য ঝড়ের পূর্বাভাস? তীব্র বৃষ্টির মাঝেও গণ্ডস্থল শুকিয়ে মরুর ন্যায় রূপ নিয়েছে। ততক্ষণে হাত থেকে ছাতা ফেলে দিয়ে সযত্নে প্রিহুলার হাতে বাঁধানো পুরনো কাপড়টি খুলে নিল হিয়ন। দৃষ্টি প্রিহুলাতেই। এইটুকু সময়ের মাঝে বৃষ্টি থাকলেও ভিজিয়ে একবার জবজবে করে নিল। বিস্ময়ে পলক ফেলতে ভুলে গেল প্রিহুলা। ভয় যে তাকে এবার সম্পূর্ণই গলধকরণ করে নিল। হিয়ন ধীর পায়ে গিয়ে ছাদের এক কোণে স্টিলের দোলনায় বসিয়ে দিল প্রিহুলাকে। হিয়নকে নিশ্চুপ দেখে কাপা অথর বলল প্রিহুলা। জামাই আমি নিচে চইলা যাই। প্রিহুলা ওঠার জন্য উদ্যত হতেই খেয়াল হলো তার দীর্ঘ কেশরাশি এলোমেলো হয়ে হিয়নের গায়ে জড়িয়ে আছে। ক্রমেই ভয়ে ভেতর সিঁধিয়ে যাচ্ছিল প্রিহুলার। হাত কাঁপছিল বেগতিক। কোনো রকম হিয়নের গা থেকে ভেজা চুল ছাড়াচ্ছে সে। সম্মুখে কোনো হিয়নকে দেখছে প্রিহুলা। এই পুরুষের ব্যক্তিগত ধার সে আর 10টা পুরুষের থেকে ভিন্ন। তবে প্রিহুলার এই ধারণাটুকু কি ভুল প্রমাণিত হবে? কি চাইছে লোকটা? নিশ্চুপ চশমাবিহীন চোখে তাকিয়ে আছে হিয়ন। প্রিহুলার কাণ্ড দেখছে সে। বারংবার ফাঁকা ঢোক গিলছিল প্রিহুলা। তার বেফাস কথাবার্তা বলার পিছনে যে আরো একটা মূল কারণ ছিল। হিয়ন যেন দূরত্ব বজায় রাখে। সময়ের ব্যবধানে প্রিহুলা বুঝতে পেরেছিল হিয়ন সম্পূর্ণ ভিন্ন। সেই সুযোগটা নিয়েই সে দিব্যি অভিনয় চালিয়ে যাচ্ছে। প্রিহুলার চোখে হিয়ন ব্যক্তিত্ববান উৎকৃষ্ট পুরুষ। তবে এখন নতুন কোনো রূপ উন্মোচন করবে না তো সে। হিয়নের মনে প্রিহুলার জন্য বিন্দু পরিমাণ ভালোবাসা নেই, এইটুকু অন্তত ছোট্ট মস্তিষ্কে ঠাউর হয়েছে। সম্পূর্ণ চুল ছাড়ানো হয়ে গেলে দ্রুত উঠে দাঁড়ায় প্রিহুলা। এক পা বাড়াতেই আচমকা ডান হাতে টান অনুভব হয়। তৎক্ষণাৎ ঘুরে তাকাতেই দেখে হিয়নের বলিষ্ঠ হাতে নিজের হাতখানা বন্দি। থমথমে স্বরে বলল হিয়ন। আমি কি যাওয়ার জন্য অনুমতি দিয়েছি তোমায়? সর্বক্ষণ তো আমার আশেপাশেই শেষে থাকো, হুট করে পালাতে চাইছো কেন? কথাটুকু শুনে অপ্রস্তুত হলো প্রিহুলা। চোখ মুখ কুচকে ঠোঁট উল্টে বলল। ইস কি যে ঠান্ডা পড়ছে, আর একটু থাকলে তো বরফ হইয়া যাব একদম।
আপনার কি ঠান্ডা লাগতেছে না? পাল্টা কিছু বলল না হিয়ন। প্রিহুলার হাত টেনে পুনরায় তার পাশে বসিয়ে দিল। ক্যারক্যার শব্দ করে মৃদু দুলতে লাগলো দোলনাটা। অজানা ভয় আতঙ্ক ক্রমশ বেড়েই চলেছে প্রিহুলার। পরিস্থিতি বিরূপ হলে আর অবোধ হয়ে থাকা যাবে না। নিজের টুকটুকু উন্মোচন করবে প্রিহুলা। ততক্ষণে প্রিহুলার হাত টেনে নিয়ে ক্ষত জায়গাটা দেখছিল হিয়ন। ভেজা হয়ে স্যাঁতসেঁতে হয়ে গেছে একদম। হলদাবুর হাতের চামড়া খানিকটা কুঁচকে গেছে। ছোট্ট তপ্তশ্বাস ফেলে বলল হিয়ন, এমনিতেই আবহাওয়া ঠান্ডা, তার মধ্যে অসময়ের বৃষ্টিতে ভিজতে চলে এসেছো। জ্বর বাঁধিয়ে নিলে কি হবে? সবে স্কুলে ভর্তি হয়েছো, অসুস্থ হলেও তোমাকে স্কুলে পাঠাবো। আবছা অন্ধকারে হিয়নের মুখপানে তাকিয়ে কথাগুলো শুনছিল প্রিহুলা। সে না হয় ভিজতে চলে এসেছে, কিন্তু হিয়ন কেন ভিজতে আসলো? তার শরীরের কোনো তোয়াক্কা নেই? নিজের যা ইচ্ছে হয় করবে প্রিহুলা, তাতে এই লোকটা কেন হস্তক্ষেপ করবে? সে তো প্রিহুলাকে সহ্যই করতে পারে না। অধরষ্টে হাসি টেনে বলল প্রিহুলা, ডাক্তার জামাই থাকলে কোনো চিন্তা আছে আমার? অসুখ হইলেই কি সারাবার জন্য তো আপনি আসেনি। প্রিহুলার কথা শুনে ভ্রুকুঞ্চিত হয়ে আসে হিয়নের। প্রিহুলার হাত ছেড়ে দোলনা থেকে উঠে দাঁড়ালো সে। ভরাট স্বরে বলল, আচ্ছা, আমি পারিশ্রমিকের বিনিময়ে সেবা প্রদান করে থাকি। কয়জন রোগী এরকম প্রাইভেট ভাবে এতটা সময় নিয়ে ডাক্তার দেখানোর সুযোগ পায় বলো তো? আর হ্যাঁ, তুমি তো ইচ্ছাকৃত অসুস্থ হয়ে সেবা চাইবে, সেক্ষেত্রে পারিশ্রমিক দ্বিগুণ হবে। হিয়নের কথায় আবারও ভয়ে মুখ চুপসে গেল প্রিহুলার। মুখ বাঁকিয়ে বলল, আমার জ্বর টর হয় না। গ্রামে কত ভিজছি, কাদামাটি গায়ে লাগছে, ঘন্টার পর ঘন্টা পানিতে ডুবাছিলাম। দরকার নাই আপনার সেবার। প্রিহুলার কথার জবাব দিতে গিয়ে হাসি চলে আসলো হিয়নের। নাক টেনে ঈষৎ রাগ নিয়ে বলল, তোমার ফালতু বকবক শুনতে শুনতে পুরো ভিজে গেছি আমি। এই রাত্রিরে ভিজতে এসেছো না? বৃষ্টি না থামা পর্যন্ত তুমি ছাদে ঠিক এই দোলনাটাই বসে থাকবে, এটাই তোমার শাস্তি। এক পাও নড়বে না এখান থেকে। হিয়নের রুষ্ঠ মুখাবয়ব দেখলে বরাবরের মতো ভয় পায় প্রিহুলা। এতক্ষণে লোকটার সঠিক উদ্দেশ্য বুঝতে পেরেছেন। প্রিহুলাকে শাস্তি দেওয়ার পর একটা মানুষ কি করে এত অনুরুপ্ত হয়? নির্ঘাত এই ছেলের শিরা উপশিরায় রাগ। ডাক্তার না হয়ে মাস্টার হওয়াই দরকার ছিল তার। চোখে তাকিয়ে ভয়ার্থ স্বরে বলে প্রিহুলা, ঠিক আছে, এইটা না হয় আমার শাস্তি, তাইলে আপনি ভিজতেছেন কেন? নিজেরে নিজে শাস্তি দিচ্ছেন। প্রিহুলার কথা শুনে রাগত্ব দৃষ্টি ফেলে তাকিয়ে রইল হিয়ন। মেয়েটা অবুঝ হলে কি কথা এক চুলো ছাড়ে না। নিজেকে এবার চরম লেভেলের অপদার্থ মনে হচ্ছে হিয়নের। সত্যিই তো সে কেন ভিজছে এই গর্ধব মেয়ের সঙ্গে? মুহূর্তেই শরীর শীতে কাটা কাটা করে তোলে হিয়নের। ঠান্ডার বৃষ্টিটুকু এখন বিষাক্ত হুলের মতো গায়ে বিঁধছে। আর কিছু সময় থাকলে নির্ঘাত নিউমোনিয়া হয়ে যাবে। ইতিমধ্যে বৃষ্টির তেজ অনেকটা কমে এসেছে। অত্যল্পকালে শিকারীর মতো তেড়ে এসে প্রিহুলাকে ছৌ মেরে কোলে তুলে নিল হিয়ন। হিয়ন আচমকা বিস্ময়ে হতভম্ব হলো প্রিহুলা। কিছু বলতে গিয়ে বুঝতে পারল বাকশক্তি হারিয়েছে সে। অতিরিক্ত ঠান্ডায় চোয়াল লেগে আসতে চাইছে। বার কয়েক চোখ ঝাপটে নিয়ে হিয়নের দিকে তাকালো সে। দ্রোষপরবশ লোকটার ওষ্ঠদয় ফ্যাকাশে হয়ে রক্ত শূন্য লাগছে কেমন। প্রিহুলাকে জব্দ করতে এসে ডাক্তার নিজেই তো কুপকাত। হুট করে শাস্তি কেন মোপক করলো বুঝতে পারছে না প্রিহুলা। মুহূর্তেই মনে হলো রাগী লোকটাকে ছোটখাটো একটা শাস্তি দেওয়াই যায়। সিঁড়ি বেয়ে ধীর পায়ে নেমে যাচ্ছে হিয়ন। নিজের তবু শীতল হাতখানা পেঁচিয়ে নিয়ে হিয়নের কণ্ঠদেশে রাখলো প্রিহুলা। হিম স্পর্শ পেয়ে বেজায় চমকালো হিয়ন। তৎক্ষণাৎ তাকালো প্রিহুলার দিকে। ঠোঁট উল্টে নিয়ে বলল প্রিহুলা, পইরা যাইতেছিলাম তাই ধরছি। পাল্টা কিছু না বলে সম্মুখে দৃষ্টি রেখে হেঁটে চলল হিয়ন। মৃদু হাসি ফুটে উঠল প্রিহুলার অধরষ্টে। ডাক্তারকে বেশ জব্দই করা হয়েছে। নিজের রাগের জালে নিজেই ফেসে গেল আজ। অতিরিক্ত রাগ ক্রোধে যে কিছু সময়ের জন্য বোধবুদ্ধি লোপ পায় সেটা কি এই সুপুরুষ জানে না? তাকে যে এত রাগ শোভা পায় না। তিতিনের রুমের সামনে এসে প্রিহুলাকে নামিয়ে দেয় হিয়ন। দ্রুত জামা পাল্টানোর কথা বলে চলে যায় নিজের রুমে। হিয়নের যাওয়ার পানে নীরব তাকিয়ে থাকে প্রিহুলা। হৃদস্পন্দনের শব্দ এখনো ওখানে টের পাচ্ছে সে।
দহিতা মনে অনুভূতিটুকু শিকড়ের ন্যায় বিস্তর লাভ করছে সর্বাঙ্গে। এ কেমন অনুরক্তি, যে পথে ঘোর বারণ, নিষেধাজ্ঞা, আপত্তির প্রাচীর।